জুলাই ঘোষণা নিয়ে ফেব্রুয়ারির শুরুতেই ঐক্যমতে পৌঁছবে রাজনৈতিক দলগুলো, আশা প্রধান উপদেষ্টার সংস্কার এগিয়ে নেওয়ার প্রত্যয়। দল পুনর্গঠন করতে না পারলে দেশ পুনর্গঠন সম্ভব নয়, বিএনপির সদস্য নবায়ন কর্মসূচিতে তারেক রহমান ঐক্যবদ্ধ থাকার আহ্বান। পুলিশ, র্যাব ও আনসারের নতুন পোশাক চূড়ান্ত, সীমান্ত সামলাতে বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি। বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মানে নাই বা কেন টিয়ার শেল মানে নাই, এইগুলি তো বিজিবির কাছে নাই। আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিতের সুযোগ সৃষ্টি হয়েছে সাভারে সিএসি, সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ শুরু। মেডিকেল ভর্তি পরীক্ষায় ফল বাতিলের দাবিতে বিক্ষোভ, কোটায় উত্তীর্ণ 193 জনের ফল স্থগিত, 29 জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত। ওমরা ও ভিজিট ভিসায় সৌদি আরবগামী যাত্রীদের মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক, 10 ফেব্রুয়ারি থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর। এবং আজ ট্রাম্পের শপথ, রাজস্বিক অভিষেক ঘিরে জমকালো আয়োজন, প্রথম দিনেই বাতিল হচ্ছে বাইডেনের প্রশাসনের গৃহীত নীতি। দর্শক, সংবাদ সন্ধ্যা শুনছিলেন একেএসটিএম এবার সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জ্যোতি। দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। জানাবো বিস্তারিত। জুলাই ঘোষণার বিষয়ে ফেব্রুয়ারির প্রথম দিকেই রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছবে বলে আশা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন দূতাবাসের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকসন সাক্ষাৎ করতে এলে তিনি এ আশাবাদ জানান। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে চলমান সংস্কার উদ্যোগ জুলাইয়ের ঘোষণায় রাজনৈতিক ঐক্যমত গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ঘণ্টাব্যাপী বৈঠকে প্রতিবেশীদের সঙ্গে ঢাকার সম্পর্ক, রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি এবং মিয়ানমার পরিস্থিতি নিয়েও আলোচনা করেন প্রধান উপদেষ্টা এবং মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ সব প্রতিবেশীর সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়। দল পুনর্গঠন করতে না পারলে দেশ পুনর্গঠন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজের সদস্যপদ নবায়ন করেন তারেক রহমান। পরে মহাসচিব ও জ্যেষ্ঠ নেতারা সদস্যপদ নবায়নের ফর্ম পূরণ করেন। 20 টাকা দিয়ে সবাই সদস্যপদ নবায়ন ফর্ম সংগ্রহ করেন। এ সময় দেশের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান তারেক রহমান। যেই মানুষগুলো এত ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছে, যেই মানুষগুলো দলকে নিয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে, যেই নেতাকর্মীগুলো, যেই কর্মীগুলো নিয়ে গেছেন মানুষের কাছে, মানুষের মধ্যে ধরে রেখেছে দলগুলোকে, যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। এবং সেই জন্যই আজকে আমাদের এই সদস্যপদ নবায়নের আজকের এই আনুষ্ঠানিকতা। পুলিশ, বিজিবি, আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। পোশাকের পাশাপাশি মনোবলেও পরিবর্তন আনতে হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দ্রুতই মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হবে। জানান, অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা এড়াতে সীমান্তে বিজিবিকে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। 31 জানুয়ারি পর অবৈধ বিদেশিদের পাশাপাশি তাদের চাকরিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান উপদেষ্টা। এ বিষয়ে আরো জানাচ্ছেন নাফিয়া ফারজানা। পাল্টে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারদের পোশাক। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এ তিন বাহিনীকে ঢেলে সাজানোর অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে নতুন পোশাকের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শিগগিরই মাঠ পর্যায়ে বাস্তবায়ন শুরু হবে জানিয়ে তিনি বলেন, পোশাক পরিবর্তনের মাধ্যমে বাহিনীর মনোবলেও পরিবর্তন হবে। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে পুলিশের জন্য,
র্যাবের জন্য এবং আনসারের জন্য। আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সারি সমাধান হয়ে যাবে। সীমান্ত পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, সীমান্ত সুরক্ষা সহ যে কোনো সংকট এড়াতে বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল কেনা এবং ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার শেল মারে নাই, বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপেন, এই জন্য তো ওটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। প্রশ্নের জবাবে তিনি জানান, ৩১ জানুয়ারির পর বাংলাদেশে অবস্থানরত অবৈধ বিদেশিদের পাশাপাশি তাদের চাকরিদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যারা অবৈধভাবে আসে তারা আমাদের ৩১শে জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। বর্তমানে দেশে অবৈধভাবে বসবাসকারী বিদেশির সংখ্যা ৩১,৬৪৮ জন, যা আগে ছিল ৪৯,২২৫ জন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার সকালে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় ভোটে সব ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার আহ্বানও জানান সিইসি। শিউলি রায়ের রিপোর্ট। সারা দেশে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। সোমবার সকালে ঢাকা সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে এই কার্যক্রম উদ্বোধন করেন সিএসি এএমএম নাসির উদ্দিন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এবং বায়োমেট্রিক নিবন্ধন ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ এপ্রিল পর্যন্ত। প্রথমবার ভোটার হতে পেরে খুশি তরুণরা। আর হালনাগাদ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথাও জানান কর্মকর্তারা। স্বাধীন দেশে আমরা এখন প্রথম নাগরিক হিসেবে ভোট দান করতে পারবো, এন্ড আমি আশা করি যেন আমি সুষ্ঠুভাবে ভোট দিতে পারি। আশা করছি যে পরবর্তী নির্বাচনে আমরা সুষ্ঠুভাবে নির্ভয়ে নির্দ্বিধায় ভোট প্রদান করতে পারবো এবং দেশের যে সঠিক জনপ্রতিনিধি তাকে বেছে নিতে আমরা ভূমিকা রাখবো। যারা ভোটার হবেন তাদের সমস্ত তথ্য আমরা কালেকশন করব, তথ্য যাচাই করে তাদেরকে আমরা ভোটার বানাবো। মানুষের হারানো ভোটাধিকার পুনরুদ্ধারে ইসি কাজ করছে বলে জানান নির্বাচন কমিশনাররা। সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে শতভাগ নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে নির্দেশনা দেন তারা। যারা বাড়ি বাড়ি যে ভোটার তালিকা সংগ্রহ করবেন তাদেরকে বলতে চাই, আপনারা একটা নির্ভুল ভোটার তালিকা সংগ্রহ করবেন। যে ভোট নিয়ে মানুষের মধ্যে অনীহা ছিল, যে ভোট নিয়ে মানুষের মধ্যে দ্বিধা ছিল, যে ভোটের ব্যাপারে মানুষের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল, আজকে এই মুহূর্ত থেকে আমরা আশা করব সেই অনীহা, সেই তাদের অগ্রহণযোগ্যতা বা গ্রহণযোগ্যতা সম্পর্কে তাদের যে মনে প্রশ্ন ছিল সে প্রশ্ন অপসারিত হবে ইনশাআল্লাহ। জুলাই আগস্ট আন্দোলনে হতাহতদের প্রত্যাশা পূরণের অঙ্গীকারও করেন নির্বাচন কমিশনাররা। স্যার একটা ভালো নির্বাচন দিয়ে, তা না হলে আমার এই পা সুস্থ হলে আমি আবার আন্দোলনে নামবো। কি আকুতি একটা ভোট দেওয়ার জন্য। বর্তমান নির্বাচন কমিশন কোনো রংবিহীন চেহারাবিহীন একটি কমিশন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আমাদের ওই সন্তানের প্রত্যাশা পূরণ করব। আর ভোটের জন্য সব অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেই জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম অথবা বিগত ভোটার তালিকা থেকে যারা বাদ পড়েছেন তাদের নিবন্ধন করা হবে চলতি কার্যক্রমে। তাদের এই আক্ষেপ আমরা বুঝাতে চাই। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্পের নামে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এদিকে অবৈধ সম্পদ অর্জন, অস্বাভাবিক অর্থ লেনদেনের অভিযোগে কুমিল্লা ৬ আসনের সাবেক এমপি বাহার উদ্দিন বাহার, তার স্ত্রীর ও মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফজলা আদিত্যের প্রতিবেদন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুল। অভিযোগ রয়েছে যোগ্যতা না থাকা সত্ত্বেও অর্থনৈতিকভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে শেখ হাসিনা তার নিয়োগে ভূমিকা রেখেছেন। এমন পরিস্থিতিতে বর্তমান সরকারও সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে কাজ করার বিষয়ে অনাগ্রহ জানিয়েছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি সার্বিক বিষয় জানিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। এই বিষয়ে অনুসন্ধান দল কাজ করছে, তারা এই বিষয়টা ঠিক করবেন, কোন কোন জায়গায় কোন কোন অভিযোগে কোন কোন বিষয়গুলো রয়েছে, কোথায় কোথায় তাদের তথ্যাদি সংগ্রহের জন্য পত্র দিতে হবে, এই কাজগুলো অনুসন্ধান দল করবে। এদিকে কুমিল্লা ৬ আসনের সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৭০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২৫৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। এবং জনাব আকম বাহাউদ্দিন বাহার তার অবৈধ উপায়ে অর্জিত অর্থ দ্বারা তার স্ত্রীর নামে উক্ত জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনে একে অপরকে সহযোগিতা করার দায়ে তাদের উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। আর বাহার কন্যা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাসনিম বাহার সূচনার বিরুদ্ধে ৪২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। তাসনিম বাহার সূচনা সাবেক মেয়র কুমিল্লা সিটি কর্পোরেশন পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া বাহাউদ্দিনের অন্য দুই মেয়ে আইমান বাহার এবং আজিজা বাহারকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। এমবিবিএস ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে কোটার নামে আবারও বৈষম্য হচ্ছে এমন অভিযোগে তুলে এমবিবিএস ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন মেডিকেল ও সাধারণ শিক্ষার্থীরা। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে তারা অভিযোগ করেন, কম মেধাবীরা এ পেশা এলে চিকিৎসা ব্যবস্থার উপর মানুষ আস্থা হারাবে। হাসান মাহমুদের রিপোর্ট। কেন্দ্রীয় শহীদ মিনারে এমবিবিএস ২০২৪-২৫ সেশনে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ করে মেডিকেল শিক্ষার্থীরা। রোববার প্রকাশিত ভর্তি পরীক্ষার ফলাফলে দেখা যায়, সাধারণ কোটায় ৫,৩৮০ আসনে ভর্তি সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সর্বনিম্ন নম্বর ৭০-এর বেশি। অপরদিকে মুক্তিযোদ্ধা কোটায় সুযোগ পেয়েছে মাত্র ৪০ নম্বর পেয়ে পাশ করা সবাই। গতকাল যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তা যেন অনতিবিলম্বে পুনঃপ্রকাশ করা হয় এবং যোগ্য শিক্ষার্থীদের তাদের মেধা প্রকাশ করার সুযোগ দেওয়া হয়। সেই প্রশ্নে কিভাবে এখনো পড়ার সুযোগ নিয়ে তথাকথিত আন্দোলনকারীদের দাবি, কম মেধাবীরা চিকিৎসা পেশায় এলে স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হবে। যে ৩৭ পেয়েছে সে যদি কোনো কারণে আপনাদের ভুল চিকিৎসা দেয়, ভাইয়া আপনারা তো আমাদের কি দোষারোপ করবেন? এই জায়গায় মেডিকেল অ্যাডমিশন টেস্ট, যেটা হচ্ছে বেস, ডাক্তার তৈরির বেস যেখানে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, সেখানেই অযোগ্য স্টুডেন্ট নির্বাচন করা হচ্ছে, তাহলে বিষয়টা প্রশ্নবিদ্ধ না? ৩৭ পেয়েছে এবং মেডিকেলে চান্স পেয়েছে, এবং যে ৭৩ কম ৭০ পেয়েছে সে চান্স পায়নি, মানে এটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা একটা মারাত্মক বৈষম্য। এটা যদি নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, তাহলে জুলাই আন্দোলনের মর্যাদা কই থাকলো? মেডিকেল শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। ফলাফল বাতিলে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন তিনি। আমরা চাই অতি দ্রুততম সময়ের মধ্যে মেডিকেলের ফলাফল মেধার ভিত্তিতে পুনঃপ্রকাশিত হয়। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা সহ অন্যান্য যে সমস্ত অযৌক্তিক কোটা রয়েছে ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অতি দ্রুত সময়ের মধ্যে সেগুলোকে বাতিল করতে হবে। একই দাবিতে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ওমরা ও ভিজিট ভিসায় ভ্রমণকারীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার। দেশটিতে প্রবেশের অন্তত ১০ দিন আগে এই টিকা নিতে হবে বলে দেশ টিভিকে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে এই নিয়ম। অন্য ক্যাটাগরিতে সৌদি আরব ঘিরে ওমরা করতে চাইলে তার জন্য এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানায় সংস্থাটি। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট।
পবিত্র হজ ও ওমরা পালনে সারা বিশ্ব থেকে প্রতি বছর সৌদি আরব যান প্রায় কয়েক কোটি মানুষ। এর মধ্যে কয়েক লাখ বাংলাদেশি ধর্মপ্রাণ মুসল্লিও রয়েছেন। সারা বছর ওমরা পালনে গেলেও রমজান মাসকেই বেছে নেন বেশিরভাগ মানুষ। তবে এবছর ওমরা পালনে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বাধ্যতামূলক করা হয়েছে মেনিনজাইটিসের টিকা। সৌদি আরব সিভিল এভিয়েশন ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। তবে এই সিদ্ধান্ত কার্যকর নিয়ে ছিল নানা সংশয়। আগামী 10 ফেব্রুয়ারি থেকে সৌদি গমনে এই টিকা লাগবে বলে জানান বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশন মেম্বার গ্রুপ ক্যাপ্টেন মুকিতুল আলম মিয়া। সৌদি আরব কিছু টিকা আবশ্যিক করেছে তাদের যারা সৌদি আরবে ভ্রমণ করবে তাদের বিষয়ে। এটা নিয়ে বেশ কিছু কনফিউশন ছিল। 10 দিন যাত্রার 10 দিন আগে নিতে হবে এবং এটা 10 ফেব্রুয়ারি থেকে কার্যকর। সো একটা কনফিউশন আছে যে 1 তারিখ থেকে কার্যকর না 10 তারিখ থেকে কার্যকর। মোটামুটি আমরা আমাদের তথ্য নিতে পেরেছি যে 10 ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে কার্যকর হবে। পাশাপাশি ওমরা ভিসায় সৌদি না গেলেও কোনো ব্যক্তি ওমরা করতে চাইলে তার জন্য এই টিকা বাধ্যতামূলক হবে বলেও জানান তিনি। সৌদি মিনিস্ট্রি অফ হেলথ এবং সৌদি সিভিল এভিয়েশনের যে সার্কুলারগুলো আছে সেইগুলো পর্যালোচনা করলে দেখা যায় যারা ওমরা ভিসায় যাবে অথবা যে কোনো ভিসায় ওমরার উদ্দেশ্যে যাবে অথবা ভিজিট ভিসায় সৌদি আরব যাবে বাংলাদেশিদের জন্য মেনিনজাইটিসের টিকাটা ম্যান্ডেটরি। তবে 1 বছরের নিচে শিশু ও 3 বছরের মধ্যে এই ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের জন্য এই টিকা নেওয়ার প্রয়োজন নেই বলেও জানান তিনি। ওই টিকা দিতে হবে এরকম কিছু এখানে নাই। মানে ওই আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে ফের আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। সোমবার বিকেলে শিক্ষা ভবনের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। এ সময় সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার সকালে আলোচনায় বসার আশ্বাস পেয়ে সড়ক ছেড়ে যায় আন্দোলনকারীরা। বলেন আন্দোলনকারীদের মধ্য দিয়ে 10 জনের প্রতিনিধি দল আলোচনায় বসবে। পরে সরকারের সিদ্ধান্ত জেনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তারা আজকে জানিয়েছে আগামীকাল সকাল 10টায় আমাদের প্রতিনিধিদের সাথে তারা বৈঠক করবেন। যদি কোনোভাবে আমাদের প্রতিনিধিদের সাথে এই সরকারের বৈঠক না হয় তাহলে আমাদের পরবর্তী প্রোগ্রাম হবে কি আমরা সেটা বলছি। আগামীকাল সকাল 11টায় রাজভাস্কর্যে আমরা আবার অবস্থান নিব। সংঘাতের কারণে ঢাকা পড়েছে পার্বত্য অঞ্চলের জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব, এমনটাই জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর পিছিয়ে পড়া অঞ্চলের মানুষের জন্য সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকসন। সোমবার রাজধানীর এক হোটেলে USAID হোস্ট এবং প্রভাবিত সম্প্রদায়ের সহনশীলতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রোহিঙ্গা সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা। আর যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণে পাহাড়িদের অর্থনৈতিক দিক থেকে অগ্রসর হওয়া চ্যালেঞ্জিং। Natural resource rich areas like Cox's Bazar and the hilly districts of Bangladesh should actually be seen not as areas of problems but as areas of potential. Regrettably, because of different interventions, because of geopolitics, over the decades, we have turned them into areas of conflict and areas of problems. আবু সাইদ সহ সব হত্যা মামলার আন্তর্জাতিক মানে বিচার নিশ্চিত করতে চায় অপরাধ ট্রাইব্যুনাল। একথা জানিয়েছেন সংস্থাটির প্রসিকিউটর ব্যারিস্টার SM মইনুল করিম। আবু সাইদ হত্যার ঘটনাস্থল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন আবু সাইদ হত্যা মামলার অভিযোগ তদন্তে 12 সদস্যের টিম রংপুরে এসেছে। শিগগিরই তদন্ত শেষ করে ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শনের সময় ঘটনার স্কেচ ম্যাপ তৈরি সহ ভিসির কনফারেন্স রুমে প্রত্যক্ষদর্শী সাক্ষী ছাড়াও ইলেকট্রনিক্স ডিভাইসের মূল ফুটেজ সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষা করবেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযুক্ত হবেন কিনা সেটিও তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন এই প্রসিকিউটর। আবু সাইদ ছাড়াও রংপুরে জুলাই আন্দোলনে সব শহীদদের তথ্য উপাত্ত সংগ্রহ করবেন তারা। আবু সাইদ সহ যারা এখানে শহীদ হয়েছে
তাদের এই ঘটনাগুলো আমরা তদন্ত করে সত্যতা যাচাই করে তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা এখান থেকে যাব। আবু সাঈদের মামলার অভিযোগ পেয়েছি 1 সপ্তাহ, আমরা তদন্তে এসেছি, আমরা দিনরাত কাজ করতেছি, আমরা চেষ্টা করব অ্যাজ কুইকলি অ্যাজ প্র্যাকটিকেবল আমরা মামলার বিচার শুরু করব। কিন্তু কতদিনে এইটা যদি সময় বেঁধে দেওয়া হয় বা সময়ে আমাদের উপরে প্রেশার দেওয়া হয় তাহলে এটা মনে হয় ন্যায় বিচারে বাধাগ্রস্ত হতে পারে। সেজন্য আমরা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি বিচার শুরুর জন্য।